ডক্টর ইউনূসের সাথে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ, প্রভাব পড়বে কি যুক্তরাষ্ট্র নিবাসীদের অপপ্রচারে? দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ পাকিস্তান, পাল্টাচ্ছে কি ওয়াশিংটনের ইসলামাবাদ নীতি? হানিয়াকে হত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি ইসরায়েলের, হুমকি সামলাবেন কিভাবে হুতি শীর্ষ নেতৃত্ব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলছে অব্যাহত অপপ্রচার। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। তারা দুজনই ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। আগামীতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞায় চরম বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেছেন, এটি একেবারেই অযৌক্তিক। গত সপ্তাহে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞার পর এই প্রথম প্রতিক্রিয়া দিলেন শাহবাজ শরীফ। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ বলেছেন, পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ অন্যান্য সংস্থার উপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। বলেছেন, পাকিস্তানের পরমাণু প্রকল্পটি কোনো আগ্রাসী তৎপরতার লক্ষ্যে পরিচালিত হয় না। এটি শতভাগ পাকিস্তানের প্রতিরক্ষা আর প্রতিরোধের স্বার্থেই পরিচালিত হয়। পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে, এমন আশঙ্কা থেকে একে মারাত্মক ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী উপদেষ্টা জন ফাইনার। এজন্য পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা আর করাচি ভিত্তিক 3টি সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, চীনের সাথে অতি ঘনিষ্ঠতার মাসুল হিসেবে যুক্তরাষ্ট্রের রোশানলে পড়েছে পাকিস্তান। নানা আলামত বিশ্লেষণে সন্দেহ ছিল আগেই। প্রায় 5 মাসের নীরবতা ভেঙে এসেছে আনুষ্ঠানিক স্বীকারোক্তি। ইরানে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইভাবে হত্যার হুমকি দিয়েছেন হুতি নেতাদের। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানে গুপ্ত হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় ইসরায়েলি জড়িত ছিল। অবশেষে এই প্রথমবারের মতো সেই দায় স্বীকার করেছে তারা। এর মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও উস্কে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হানিয়াকে হত্যায় ইসরায়েলের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। হানিয়াকে হত্যায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জড়িত ছিল বলে নিশ্চিত করেন তিনি। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। এসব হামলাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে কাটজ বলেন, হুতিদের ওপর চরম আঘাত হানবে ইসরায়েল, তাদের নেতাদেরও কতল করা হবে, ঠিক যেভাবে তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহকে করা হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ইসরায়েল হামাসকে পরাজিত করেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে জয়লাভ করেছে আর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাস্তানাবুদ করেছে। সিরিয়ায় আসাদ সরকারকেও হটিয়েছে তেল আবিব। হুতিরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ইয়েমেনেরও একই পরিণতি হবে। হোদেইদা ও সানায় চালানো হবে হামলা। এ সময় ইয়েমেনকে ইরানি মদতপুষ্ট সর্বশেষ ঘাঁটি বলে উল্লেখ করেন কাটজ। চলতি বছরের 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল। নিহত হওয়ার সময় হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থান করছিলেন। হানিয়া ওই অতিথিশালার যে কক্ষে অবস্থান করছিলেন তার কয়েক সপ্তাহ আগে গোপনে সেখানে বোমা স্থাপন করে রাখে ইসরায়েল। ওই বোমা বিস্ফোরণেই হানিয়ার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামাসের এই নেতা।
ইরান শুরু থেকেই বেআইনিভাবে নিজ দেশের অতিথি হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। ওই ঘটনায় ব্যাপক ক্ষোভ জানায় ইরানের মিত্র হুতিরাও। গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। গত শনিবারও তাদের ছোড়া একটি মিসাইল তেল আবিবে আছড়ে পড়ে। হুতিদের একের পর এক এসব হামলায় ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ইসরায়েলিরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের পিপলস প্রোটেকশন ইউনিট ওয়াইপিজির কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর দমন অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের আঙ্কারায় এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিতে গিয়ে এরদোয়ান দাবি করেন, গত 40 বছর ধরে তুরস্কে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালানো কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকের নয়া রূপ হচ্ছে ওয়াইপিজি। সতর্ক করে তিনি বলেন, ইসলামিক স্টেট বা দায়েশ আর ওয়াইপিজির মতো জঙ্গি কাঠামোয় পরিচালিত কোনো গোষ্ঠী সিরিয়ায় আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে স্বাগত জানিয়ে বলেছেন, দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ আর সফর অব্যাহত থাকবে। সাধারণ নিরস্ত্র জনগণের যেন ক্ষয়ক্ষতি না করতে পারে সেজন্য পিকেকে আর ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের দমন অভিযান থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এরদোয়ান। যদিও চলতি মাসে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিয়ে সিরিয়ায় তৎপর কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির বিরুদ্ধে হামলা স্থগিত রেখে অস্ত্রবিরতি পালন করেছে তুরস্ক। তুরস্কের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 5 জনকে। স্থানীয় মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, কারখানাটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামে অবস্থিত। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8:30টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কারখানাটি 2014 সালে চালু হয়েছিল। মূলত আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য অস্ত্র ও গোলা বারুদ তৈরি করা হতো সেখানে। অন্তর্ঘাতমূলক হামলা বা নাশকতার সন্দেহ নাকচ করেছেন বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওগুল। প্রাথমিক পর্যবেক্ষণে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের পরিবারের প্রতি সমবেদনা আর দ্রুত আরোগ্যের জন্য সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মার্কিন অবরোধের আওতায় থাকা রাশিয়ার একটি জাহাজ ডুবে গেছে। 14 জন ক্রুকে উদ্ধার করা গেলেও খোঁজ পাওয়া যায়নি দুজনের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ কার্গো জাহাজ উর্সা মেজর ডুবেছে ভূমধ্যসাগরে স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী অঞ্চলে। ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর জাহাজে থাকা 16 ক্রুর মধ্যে 14 জনকে উদ্ধার করে স্পেনে নিয়ে যাওয়া হয়। জাহাজের গতিপথ পর্যবেক্ষক LSEGর তথ্য অনুযায়ী উর্সা মেজর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে 11 ডিসেম্বর যাত্রা শুরু করেছিল। সবশেষ বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত 4টার পর আলজেরিয়া ও স্পেনের মধ্যবর্তী এলাকা থেকে জাহাজটির সংকেত পাওয়া গিয়েছিল। জাহাজটি ভ্লাদিভোস্তক বন্দরে স্থাপনের জন্য 2টি বিশেষায়িত ক্রেন আর বরফের স্তর ভাঙার যন্ত্রাংশ পরিবহন করছিল। ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সার্বিক সহায়তা দেওয়ার অভিযোগে ওবরন লজিস্টিকের কার্গো জাহাজ উর্সা মেজরের উপর 2022 সালে অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেমোক্রেটিক পার্টির এই নেতাকে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা জানিয়েছেন, জ্বরসহ ভর্তি হওয়া ক্লিনটনকে পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লিনটনের অবস্থা স্থিতিশীল। ক্লিনটনের বয়স বর্তমানে 78 বছর। চলতি বছর বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। রক্তের সংক্রমণের কারণে 2021 সালের অক্টোবরে ক্লিনটনকে 5 রাত হাসপাতালে থাকতে হয়েছিল। এছাড়া 2004 সালে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তার শরীরে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।